আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ধরুন তো কেমন হবে যদি একজন নতুন পুলিশ অফিসারকে তার প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে একটি নাইট শিফট দেওয়া হয়, এবং সেটাও এমন একটি পুলিশ স্টেশনে যেখানে সে বাদে আর কেউ থাকবে না। আসলে কালকেই এই পুলিশ স্টেশনটি বন্ধ হয়ে যাবে, সাথে এই স্টেশনটির একটি ভয়ঙ্কর অতীত রয়েছে। তাহলে এই নতুন পুলিশ অফিসার কি তার শিফটটি সম্পূর্ণ করতে পারবে? আর এই পুলিশ স্টেশনের পেছনের রহস্যটাই বাকি। এসব কিছুর উত্তর জানতে চলুন কাহিনীতে ডুব দেওয়া যাক। কাহিনীটি অ্যান্থনি ডি ব্লাসি পরিচালিত দি লাস্ট শিফট নামক একটি আমেরিকান হরর মুভির কাহিনী। কাহিনী শুরু হয় জেসিকা নামের একজন নতুন পুলিশ অফিসারের সাথে। আজ ডিউটিতে তার প্রথম দিন। তার ডিউটি পড়েছে একটি পুরাতন পুলিশ স্টেশনে। ডিউটির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মা তাকে ফোন করে এবং সেই স্টেশনে না যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু জেসিকা তাকে বিদায় জানিয়ে ফোনটি রেখে দেয়। এরপর জেসিকা স্টেশনে এলে তাকে দেখা যায় সেখানে থাকা এক লোক তার দিকে এগিয়ে আসে। এই লোকটি আসলে সার্জেন্ট কোহেন, জেসিকা সিনিয়র এবং রিপোর্টিং অফিসার। তিনি জেসিকাকে বলেন যে একটি নতুন পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে এবং এই স্টেশনের সমস্ত কর্মীদের সেখানে বদলি করে দেওয়া হয়েছে। জেসিকাও আগামীকাল থেকে সেখানে কাজ করবে, কিন্তু আজ রাতে জেসিকাকে এই স্টেশনে তার শেষ শিফটটি সম্পূর্ণ করতে হবে, কারণ স্টেশনটি আগামীকাল স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন যে এই স্টেশন থেকে আসা সমস্ত 911 কল নতুন স্টেশনে কানেক্ট করা হয়েছে। এর মানে হলো জেসিকার কাছে কোনো কল আসবে না। সেখানে থাকা অফিসার জেসিকাকে একটি ফোন নম্বর দেয় যাতে জেসিকা ইমার্জেন্সিতে তাদের সাথে যোগাযোগ করতে পারে। এরপর সার্জেন্ট কোহন তাকে রান্নাঘর এবং হলের শেষে থাকা হাজতখানাগুলো দেখান, যেখানে বন্দীদের অল্প সময়ের জন্য রাখা হয়। এরপর তিনি জেসিকাকে বলেন যে তার সেখানে যাওয়ার দরকার নেই। জেসিকা তাদের জিজ্ঞাসা করে যে তাকে একটি খালি স্টেশনে রাতের শিফট কেন দেওয়া হয়েছে। এর মানে হলো সেখানে যে কোনো নিরাপত্তা কর্মী মোতায়েন করা যেত। সার্জেন্ট তাকে বলেন যে বাইরের নিরাপত্তা কর্মীদের সেখানে প্রবেশের অনুমতি নেই এবং এই কাজের দায়িত্ব পুলিশ কর্মকর্তাদের। এরপর সার্জেন্ট তাকে একটি এভিডেন্স রুমে নিয়ে যান, যেখানে বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ করে রাখা ছিল। এই প্রমাণপত্রগুলোর বেশিরভাগই অপরাধের ঘটনাস্থল থেকে নেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে সেগুলো নিষ্পত্তি করা হয়নি। তাই সেই রাতে রাত 10টা থেকে ভোর 4টার মধ্যে একটি টিম এসে সমস্ত প্রমাণপত্রগুলো নিয়ে যাবে। এবং সার্জেন্ট এও জানান জেসিকাকে স্টেশন ছেড়ে না যাওয়ার জন্য সতর্ক করেন এবং বলেন যে তার শিফট শেষ হলেই তিনি স্টেশনে ফিরে আসবেন। এখন রাত 8টা এবং জেসিকা তার ডেস্কে বসে একটি বই পড়ছে। এমন সময় সে করিডোরে একটি আলোর মিটমিট করার শব্দ শুনতে পায়। পরক্ষণেই জেসিকা ব্যাপারটি দেখতে যায় এবং ঠিক সেই মুহূর্তে স্টেশনে একটি ফোন আসে। ফোনে একটি ভীত মেয়ে সাহায্যের জন্য কাঁদছে, বলছে আমাকে বাঁচান, আমি আটকে পড়েছি, ওরা নিশ্চয়ই সবাই মারা গেছে। জেসিকা মেয়েটির কাছে তার ঠিকানা জানতে চায়, কিন্তু কলটি কেটে যায়। এরপর জেসিকা নতুন স্টেশনে ফোন করে কলটির ব্যাপারে জানায়, কিন্তু নতুন স্টেশনের অফিসার তাকে বলে যে জেসিকা কল কোনোভাবেই তোমার ওখানে আসতে পারে না, কারণ 911-এর সব কল নিউ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে অফিসার তাকে আশ্বস্ত করে বলেন কোনো তথ্য পেলে অবশ্যই তিনি তাকে জানাবেন। ঠিক তখনই জেসিকা কোথা থেকে যেন একটু কণ্ঠস্বর শুনতে পায় এবং ব্যাপারটা খতিয়ে দেখতে যায়, কিন্তু যেমনটা আশা করা হয়েছিল সে কিছুই খুঁজে পায় না। এই সময়ে প্রায় 10টা বাজে এবং জেসিকা স্টেশনের রান্নাঘরে বসে রাতের খাবার খাচ্ছে। যখন সে খাবার খাচ্ছিল ঠিক তখনই তার মুখের মধ্যে একটি লম্বা চুল খুঁজে পায়। সে যতই এটি সরানোর চেষ্টা করে চুলটি ততই বাড়তে থাকে। অবশেষে এই বিতৃষ্ণায় জেসিকা বমি করে। সে তার বাকি স্যান্ডউইচটি ময়লার ঝুড়িতে ফেলে দেয় এবং তারপর প্রধান দরজায় কারো টোকা দেওয়ার শব্দ শুনতে পায়, কিন্তু আবার সেখানে কেউ ছিল না। কিন্তু জেসিকা স্টেশনে ফিরতেই দেখল একজন হোমলেস লোক কোনোভাবে ভেতরে ঢুকে পড়েছে। সে অচেতন অবস্থায় মলত্যাগ করতে শুরু করলো সেখানে। এটা দেখে জেসিকা তাকে চলে যেতে বলল, কিন্তু লোকটি অচেতন ছিল, মানে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো ঘোরের মধ্যে আছে। জেসিকা তাকে ধাক্কা দিয়ে বের করে দিল।
তারপর বেসিনে হাত ধোয়ার সময় সে নর্দমার পাইপ থেকে গানের মতো কিছু শব্দ শুনতে পেল এবং সেই শব্দ অনুসরণ করে সে পুরুষদের ওয়াশরুম পর্যন্ত পৌঁছে গেল। সেখানে সে প্রতিটি টয়লেটে একটি কালো তরল দেখতে পেল, যা থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। এরপর সে লকার রুমে পৌঁছলো এবং একটি লকার খোলার পর নিজের ও তার বাবার একটি ছবি খুঁজে পেল। জেসিকা ছবিটার দিকে তাকালো এবং তারপর সেটি আবারও আগের জায়গায় রেখে দিল। কিন্তু জেসিকা ঘুরে দাঁড়াতেই প্রত্যেকটি লকারের দরজা নিজে থেকেই খুলে যেতে লাগলো। কিছুটা অবাক হয়ে জেসিকা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই স্টেশনের ফোনটা আবারও বেজে ওঠে। এবারও ফোন করেছে সেই মেয়েটি। সে নিজের পরিচয় দেয়, তার নাম মনিকা। এবার জেসিকা আরও কিছু বোঝার আগেই কলটা আবারও কেটে যায়। পরক্ষণে আবারও ফোনটা বেজে ওঠে, কিন্তু এবার ফোন করেছে হ্যামেটের এক লোক। সে জেসিকাকে জানায় যে সে তার দল নিয়ে 4টার আগেই সেখানে পৌঁছে যাবে এবং তার যা কাজ আছে তা তাড়াতাড়ি শেষ করবে। প্রসঙ্গত তখন ইতিমধ্যেই 11:30 বেজে গেছে। এর ঠিক পরেই জেসিকা নতুন স্টেশনে ফোন করে মনিকার কলের কথা জানায়। অফিসার তাকে আশ্বস্ত করেন যে সমস্ত 911 কল তাদের কাছেই যাবে। তিনি আরও ব্যাখ্যা করেন যে পুরনো স্টেশনে কল আসার অর্থ হলো মনিকা বিশেষভাবে পুরনো স্টেশনেই ফোন করছে, কারণ যদি সে 911-এ ফোন করত তবে তা পুরনো স্টেশনে পৌঁছতো না। অফিসার বলেন যে জেসিকা যদি আরেকটি কল পায় তবে জেসিকা যেন মেয়েটিকে 911 নম্বরে ফোন করতে বলে। এই কলের পর জেসিকা বিভিন্ন কণ্ঠস্বর শুনতে শুরু করে। স্টেশনে কিছু অস্বাভাবিক কার্যকলাপ শুরু হয়। উদাহরণস্বরূপ জেসিকার পেছনের বইয়ের তাকগুলো নিজে থেকেই নড়তে শুরু করে। জেসিকা যখন এসব দেখতে বাইরে যায় সে অনেক ভাঙচুরের শব্দ শুনতে পায়। এই কণ্ঠস্বরগুলো অনুসরণ করে সে একটি অন্ধকার ঘরে পৌঁছয় এবং বন্ধুদের দেখতে পায়। এই সময়ে সে নিজের কাছে পুলিশের নিয়মকানুন এবং প্রতিজ্ঞাগুলো পুনরাবৃত্তি করছিল। সেই ঘরে জেসিকা আবার সেই হোমলেস লোকটিকে দেখতে পায়, যে সেখানে পড়ে থাকা বক্সগুলোর মধ্যে কিছু কাগজপত্র খুঁজছিল। জেসিকা সাথে সাথে তার হাতে হাতকড়া পরিয়ে একটি হাজতখানায় নিয়ে যায়, কিন্তু তারপর ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সব আলো নিভে যায়। ঠিক এই মুহূর্তে থানায় মেয়েদের চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল এবং জেসিকা তখন বেশ ভয় পেয়ে যায়। ওই লোকটি অন্ধকারে জেসিকার সাথে ধস্তাধস্তি শুরু করে এবং জেসিকা ভয়ে এক আঘাতে তাকে অজ্ঞান করে ফেলে। তখন রাত 12টা বাজে। জেসিকা তার টর্চ লাইট দিয়ে দরজাটা খুঁজতে থাকে, কিন্তু তারপর হঠাৎ দরজার জানালায় একটা অচেনা লোক এসে হাজির হয়। তার মুখ রক্তে ঢাকা ছিল এবং মুখে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। এরপর জেসিকা ভয়ে তার টর্চ লাইটটি ফেলে দেয়। ঠিক তখনই কেউ একজন জেসিকা টর্চ লাইটটি তুলে নিয়ে তার দিকে তাক করে এবং জেসিকা ভাবে যে হয়তো সেই হোমলেস লোকটি। কিন্তু লোকটি যখন কোনায় শুয়ে থাকা হোমলেস লোকটির দিকে টর্চ লাইটটি ঘোরায় তখন আমরা বুঝতে পারি যে এই দুজন ছাড়াও এখানে অন্য কেউ আছে। আসলে সে বারবার টর্চ লাইটটি নিভিয়ে আবার জ্বালাচ্ছিল। এভাবে জেসিকাকে জ্বালাতন করছে সে বারবার জেসিকার মুখে টর্চ লাইট ফেলছিল এবং জেসিকা জিজ্ঞাসা করার পরেও সে কোনো উত্তর দিচ্ছিল না। তারপর হঠাৎ 1 সেকেন্ডের ঝলকে আমরা দেখতে পাই যে দুজন অচেনা লোক জেসিকার ঠিক পিছনে দাঁড়িয়েছিল। এই লোকগুলোর গলায় ফাঁস ছিল এবং তাদের মুখ একটি সাদা কাপড়ের ব্যাগ দিয়ে ঢাকা ছিল। ব্যাগটির উপর রক্ত দিয়ে নকশা আঁকা। এমনকি দরজা জানালায় হঠাৎ করে যে লোকটিকে দেখা যায় তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং তার মুখেও সেই নকশা ছিল। তারপর হঠাৎ করে আবার আলো জ্বলে ওঠে এবং ঘরের দরজা খুলে যায়। আমরা দেখি সেই হোমলেস লোকটি কোনায় অচেতন হয়ে পড়ে আছে এবং জেসিকা তার টর্চ লাইটটি তুলে নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় সে দ্রুত বাইরে থেকে ঘরটা তালা দিয়ে দেয়। এই পর্যায়ে জেসিকা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু সে হাল ছাড়ে না। সে বাইরে বেরিয়ে আসে এবং জেসিকা কিছুটা শান্ত হয় ও এরপর সে তার ডেস্কে বসে পড়ে। তারপর সে সার্জেন্ট কোহিনকে ফোন করে সব কিছু জানিয়ে দেয়, কিন্তু সে ফোনে ততটা জানাতে পারে না। তারপর সে ছাদে এক অদ্ভুত কিছু দেখতে পায়। ছাদে রক্ত দিয়ে লেখা MOS, যেটা ঘোরালে শো। এরপর জেসিকা দ্রুত গিয়ে সব জানলা দরজা বন্ধ করে দেয়। মেইন গেট বন্ধ করার সময় সে সেখানে একটি মেয়েকে ধূমপান করতে দেখে
এই মেয়েটির নাম মেরিগোল্ড, এবং সে জেসিকাকে বলে যে সেও প্রথমে এই স্টেশনের হাজতখানায় ছিল। তখন তার পাশের সেলে 3 জনকে আনা হয়েছিল। সে ব্যাখ্যা করে যে এই পরিবারটির নাম পেমন পরিবার এবং তারা ম্যানসনের পরিবারের মতো হতে চেয়েছিল, যে পরিবারটি কিছু মেয়েকে অপহরণ করে হত্যা করে। জেসিকা ব্যাখ্যা করে যে অফিসাররা ঘটনাস্থলেই পেমন পরিবারকে হত্যা করেছিল এবং তার বাবা সেই ঘটনায় নিহত অফিসারদের মধ্যে একজন ছিলেন। কিন্তু মেরিগোল্ড জেসিকাকে বলে যে এই সবটাই মিথ্যা এবং পেমন পরিবারকে ঘটনাস্থলে হত্যা করা হয়নি, বরং সেই রাতে থানায় তার পাশের ছেলেই রাখা হয়েছিল। আসলে মেরিগোল্ড সেই রাতে ঘুমোতে পারেনি, কারণ তার সারা রাত ধরে তারা ওই গানটি গাইছিল, যা মেরিগোল্ড পরে গুনগুন করতে করতে সেখান থেকে চলে যায়। জেসিকা ওই গানটি শুনতে পায়। জেসিকার মনে পড়ে যে এটা সেই গান যেটা সে বাথরুমে শুনছিল, অর্থাৎ এই গানটি থানায় আবছাভাবে শোনা যায়। মেরিগোল্ড ব্যাখ্যা করে যে তারা 3 জন নিজেদের বিছানার চাদর দড়ি হিসাবে ব্যবহার করে নিজেদের ধ্বংস করেছিল এবং পরদিন সকালে তাদের মৃতদেহগুলি হাজতখানাতেও ছিল না। এইসব বলার পর মেরিগোল্ড চলে যায়। যদিও এই বিবরণগুলো থেকে আমরা খুব বেশি কিছু বুঝতে পারি না, তবে একটা জিনিস আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে এখানে অলৌকিক কার্যকলাপ ধীরে ধীরে বাড়ছিল। ঘরের সমস্ত টেলিভিশন নিজে থেকেই চালু হয়ে যায়, যেখানে ওই 3 জন ব্যক্তির ইন্টারভিউ দেখানো হচ্ছিল এবং আমরা তাদের গল্প সম্পর্কে কিছুটা বুঝতে পারি। এই 3 জনের মধ্যে ছিলেন কার্ল, মাইকেল পেইমান এবং তার সাথে ছিল 2 জন মেয়ে। জন মাইকেল পেইমান নামের একজন ব্যক্তি এই কাল্ট গঠন করেছিলেন এবং তিনিই ছিলেন সেই কাল্টের নেতা। তারা ছিল শয়তানের উপাসক। এর মানে হলো তারা নরকের রাজা পাইমানের উপাসনা করত। কাল্টে কতজন লোক আছে তা আমরা জানি না, কিন্তু বর্তমানে আমরা 3 জনকে দেখতে পাচ্ছি। তবে আমাদের বলা হয়েছে যে তারা নরকের রাজা পাইমনের উপাসনা করত। আমরা জানি না এই গোষ্ঠীতে কতজন লোক আছে, কিন্তু আমরা বর্তমানে 3 জনকে দেখতে পাচ্ছি। তবে আমাদের বলা হয়েছে যে তারা অনেক মেয়েকে অপহরণ করে তাদের আচার অনুষ্ঠানের অংশ হিসেবে পাইমনের কাছে বলি দিত। ইন্টারভিউ শেষে সে বারবার বলে যে সে আবার আসবে এবং সব কিছু ধ্বংস করে দেবে। তারপর ঘরের চেয়ারগুলো নিজে থেকে নড়তে শুরু করে এবং আমরা সেই একই চেয়ারে বসে থাকা 3 জনের এক ঝলক দেখতে পাই। এরপর স্টেশনে আবারও ফোন বেজে ওঠে এবং এবারও ফোনের অপর প্রান্তে ছিল মনিকা। জেসিকা তাকে বারবার 911-এ ফোন করতে বলে, কিন্তু মনিকা আতঙ্কিত হয়ে জেসিকাকে নিজেকে বাঁচাতে অনুরোধ জানায়। এরপর কিছুটা বাধ্য হয়েই জেসিকা মনিকাকে তার পুরো নাম এবং বয়স জিজ্ঞাসা করে। মনিকা জানায় যে তার নাম ইয়াং এবং তার বয়স 17 বছর। জেসিকা জিজ্ঞাসা করে যে সে আশেপাশে মাইকেল নামটি শুনেছে কি। মনিকা বলে হ্যাঁ, তার সাথে থাকা মেয়েদের সে নিয়ে চলে গেছে। মনিকার পিছনে আবার আমরা সেই গানটি শুনতে পাই এবং এরপর কলটি কেটে যায়। এরপর জেসিকা নতুন পুলিশ স্টেশনে ফোন করে, অফিসারকে সব কিছু খুলে বলে, কিন্তু অফিসার বিষয়টি উড়িয়ে দিয়ে তাকে অন্য নম্বর থেকে তথ্য নিতে বলেন। ঠিক তখনই সেখানে সেই একই গানটি জোরে জোরে বাজতে শুরু করে। জেসিকা বিষয়টি খতিয়ে দেখতে যায়। সে দেখে যে একটি ঘরের ভেতরে সমস্ত চেয়ার একটির উপর আরেকটি করে সাজানো ছিল। এই পর্যায়ে জেসিকার একটু সন্দেহ হয় যে তার সহকর্মীরা, অর্থাৎ নতুন স্টেশনের অফিসাররা তার সাথে মজা করছে কিনা, কারণ জেসিকা সেখানে নেই। নতুনদের সাথে মজা করা হয়, কিন্তু তারপর প্রধান দরজায় ঘন্টা বেজে ওঠে এবং আমরা দেখতে পাই যে অফিসার রায়ান প্রাইস নামের একজন অফিসার জেসিকার খোঁজ নিতে এসেছেন। এই অফিসার জেসিকাকে জানায় যে তারা কোনো ধরনের মজা করছে না। তিনি ভেতরে আসার পর 2 জেনারেল কথা বলেন, কিন্তু জেসিকা তাদের কিছুই বলে না। অন্য কথায় জেসিকার সাথে কি ঘটছে সে সম্পর্কে সে তাদের কিছুই জানায় না। এরপরে অফিসার প্রাইস বলেন যে জেসিকা স্টেশনে ডিউটিতে আছে জানতে পেরেই তিনি গোপনে তার সাথে দেখা করতে এসেছেন। প্রাইস বলেন যে তিনি জেসিকার বাবাকে চিনতেন এবং পেমা পরিবারের ঘটনার রাতে অফিসার প্রাইস এবং জেসিকার বাবা একসাথে ছিলেন। প্রাইস বলেন তারা নির্ধারিত সময়ের আগেই ঘটনাস্থানে পৌঁছেছিলেন এবং বেশ কয়েকজন মেয়েকে বাঁচানোর চেষ্টাও করেছিলেন।
এবং সেই প্রচেষ্টায় জেসিকার বাবা সহ দুজন অফিসারের প্রাণ যায়। এই বলে অফিসার প্রায় চলে যান, কিন্তু তিনি যেই ঘুরে দাঁড়ান আমরা তার পেছনে একটি বড় মাথার মধ্যে গর্ত দেখতে পাই। সেখান দিয়ে তার মগজ দেখা যাচ্ছিল। এটা দেখে জেসিকা হতবাক হয়ে যায়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং জেসিকা অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। ঠিক তখনই আমরা মাইকেল পাইম্যানের পচনশীল দেহ দেখতে পাই, যার মুখে সেই একই ব্যাগ দিয়ে ঢাকা, এবং সে অদ্ভুতভাবে জেসিকার দিকে এগিয়ে আসছে। আসলে মাইকেল এই একই পোশাকে টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল। তা থেকে বোঝা যায় যে এই হলো সেই মাইকেল। জেসিকা ভয় পেয়ে একটি ঘরের ভেতর লুকিয়ে পড়ে। এরপর জেসিকা তার বন্দুকটি হাতে নিয়ে চারপাশ তাকাতে শুরু করে, আর তখনই সেই হোমলেস লোকটি তার সেলের ভেতর থেকে চিৎকার করে জেসিকাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে। ঠিক তার পেছনেই আমরা সেই 3 জন লোককে দেখতে পাই, যারা তার সাথে অন্যায় করছিল। আসলে আমরা জানতে পারি যে মেরিগোল্ডের বলা কথা মতোই তারা সেদিন রাতে একসাথে একটা অন্যায় কাজ করেছিল। জেসিকা ভয়ে সেই লোকটিকে পেছনে ফেলে পালিয়ে যায়। ঠিক তখনই লবি থেকে একটি মেয়ের ডাক জেসিকাকে অনুসরণ করে এবং আমরা ওখানে একই গান শুনতে পাই। জেসিকা গানটি অনুসরণ করে একটি ঘরে প্রবেশ করে। সেখানে আমরা 7টি মেয়েকে বসে জোরে জোরে ওই গানটি আওড়াতে দেখি। গানের কথা থেকে বোঝা যায় এটি শয়তানের প্রশংসায় এক ধরনের প্রার্থনা। মেয়েরা জেসিকার দিকে ঘুরে তাকাতেই তাদের মুখে একটি রক্তমাখা কাপড় ভেসে ওঠে। তারপর হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে যায় এবং মেয়েরা অদৃশ্য হয়ে যায়। জেসিকা পালাতে সক্ষম হয় এবং সার্জেন্ট কোহিনকে ফোন করে সব কিছু জানায়, কিন্তু সার্জেন্ট তার উপর রেগে যান এবং তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। জেসিকা হাল ছেড়ে দিয়ে তার ডিউটি শেষ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে নিউজ স্টেশনে ফোন করে। সেখানকার অফিসার তাকে জানায় যে পেমন পরিবারের সর্বশেষ শিকার মনিকা। 1 বছর আগে সে মারা গেছে এবং তার লাশ তাদের জঙ্গলে পাওয়া গেছে। জেসিকা হতবাক হয়ে যায় এবং অফিসার সবশেষে তাকে সত্যিটা খুলে বলে। আসলে নতুন স্টেশন তৈরির কারণ ছিল এইসব হত্যাকাণ্ড। পেমন পরিবারের 3 জন সদস্য নিজেদের প্রতি অন্যায় করেছিল, আমরা এটা জানি, এবং তারপর থেকে স্টেশনের পরিবেশ কিছুটা খারাপ হয়ে গেছে। অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে এবং সমস্ত অফিসার ও বন্দীরা জেসিকার অভিজ্ঞতার মতো দর্শন ও অভিজ্ঞতা লাভ করতে শুরু করে। তারা একটি গানও শুনতে পায় এবং অফিসার জানায় যে নতুন স্টেশন তৈরি হওয়ার পর থেকে কেউ এ বিষয়ে কথা বলেনি। অফিসার আরও তথ্য জানাতে থাকে, কিন্তু তারপর জেসিকা কারো কণ্ঠস্বর শুনতে পায় এবং সে ফোনটা কেটে দেয়। সে মাটিতে পড়ে থাকা তার মৃত বাবার একটি ছবি দেখতে পায় এবং এটি তাকে অত্যন্ত আবেগপ্রবণ করে তোলে। তারপর সে সেখানে মৃত মেয়েদের ছবির দিকে তাকায়। সে এমনকি অফিসার প্রাইসের একটি ছবিও দেখতে পায়, যে তার মুখে বন্দুক রেখে তাকে নির্যাতন করেছে। এখানে আমরা বুঝতে পারি যে যখন অফিসার প্রাইস জেসিকার সাথে দেখা করতে এসেছিল, তখন তার মাথায় এ কারণে একটি গর্ত ছিল। তারপর আমরা দেখি যে লবি জুড়ে হাজার হাজার ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা সম্ভবত সবাই সেই পাইমন পরিবারের শিকার। তারপর আলো নিভে যায়। এরই সাথে একটি বিকট ও বিরক্তিকর শব্দ শোনা যায়, যা শুনে জেসিকা কলম দিয়ে তার কান ঢেকে ফেলে এবং লবির ছবিগুলোতে আগুন ধরিয়ে দেয়। জেসিকা এই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জেসিকা তার মায়ের কাছে একটি ফোন পায়, যা তাকে জাগিয়ে তোলে। তার মা সকালে ফোনের জন্য ক্ষমা চান, কারণ তিনি চাননি জেসিকা একজন পুলিশ অফিসার হোক। কিন্তু তারপর জেসিকা বুঝতে পারে যে তার বন্দুকটি নেই এবং কিছুক্ষণ খোঁজার পর সে একটি মেয়েকে পাশ দিয়ে যেতে দেখে। জেসিকার সাথে সাথে তাকে অনুসরণ করে এবং মেয়েটি গোপনে জেসিকাকে আক্রমণ করে এবং অজ্ঞান জেসিকাকে একটি ঘরে টেনে নিয়ে যায়। এখন আহত জেসিকা আবার যখন তার জ্ঞান ফিরে পায়, তখন সে দেখে একটি মেয়ে তার সামনে বসে আছে। জেসিকার বন্দুকটি তার হাতে। সে বলে যে জেসিকা খুব ভাগ্যবান যে সে এই সব কিছুর অংশ হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু জেসিকার মনে হচ্ছিল যে সে বাস্তব দেখছে নাকি কোনো ভ্রমের মধ্যে রয়েছে, আর এই মেয়েটি সেই বা কে। সে বলে যে সে মাইকেল পেইমনের একজন বিশাল ও একনিষ্ঠ অনুসারী। আসলে এই মেয়েটি তার জন্য সব কিছু করতে পারত। সে মন খারাপ করেছিল কারণ মাইকেল পেমন চলে যাওয়ার সময় তার সাথে থাকা ওই 2টি মেয়েকে নিয়ে গিয়েছিল, মানে সে এই মেয়েটিকে সাথে নিয়ে যায়নি।
এবং আজ তার মৃত্যুর 1 বছর পূর্ণ হলো আর সে সেটা এখানে উদযাপন করতে এসেছে। এখন একথা বলার পর এই মেয়েটি বন্দুকটা নেয় এবং নিজেকেই মেরে ফেলে। এটা বেশ হতবাক করার মতো ছিল। তারপর জেসিকা সাথে সাথে তার হাত থেকে বন্দুকটি নিয়ে চলে যায়। ঠিক তখনই জেসিকা আর একটি ফোন পায়, আবারও মনিকার ফোন। এবার জেসিকা তাকে বলে, মনিকা তোমার সব শেষ। এটা শুনে মনিকা অদ্ভুত উচ্চস্বরে হেসে ওঠে। ঠিক সেই মুহূর্তে টেবিলটা কেঁপে ওঠে এবং টেবিলের নিচ থেকে একটা অদ্ভুত পেতনি বেরিয়ে এসে জেসিকাকে তাড়া করে। আতঙ্কিত হয়ে জেসিকা দৌড়ে দুটো বইয়ের তাকের মাঝে লুকায়, কিন্তু পেতনিটি তাকে খুঁজে পায় এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। জেসিকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে প্রধান দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজাগুলো তালাবদ্ধ। সে সেগুলো খুলতে পারে না। সে এমনকি কাচের দরজায় গুলি চালায়, কিন্তু তাতে সামান্য আঁচড়ও লাগে না। ঠিক তখনই জেসিকা তার বাবার কাছ থেকে একটি ফোন পায়, যিনি বলেন যে তিনি তার জন্য খুব গর্বিত এবং সেই কারণেই জেসিকা স্টেশন ছেড়ে যাওয়া উচিত নয়, কারণ তিনি এই কাজের জন্য নিজের জীবন দিয়েছেন। সংক্ষেপে তার বাবা বলেন যে যাই ঘটুক না কেন জেসিকাকে তার কর্তব্য পালন করতে হবে। সে বলে যে লোকটি তার জীবন কেড়ে নিয়েছে সে এখনও এই বিল্ডিংয়ের ভেতরেই আছে এবং জেসিকাকে তার ব্যাপারে কিছু একটা করতে হবে। ঠিক তখনই আমরা জেসিকার পাশ দিয়ে একজন লোককে হেঁটে যেতে দেখি। জেসিকা তাকে থামায় এবং সে ছিল সেই হোমলেস লোকটি যাকে এখন পুরোপুরি ভুতুড়ে দেখাচ্ছে। তারপর আবার আলো নিভে যায় এবং জেসিকার সাথে সাথে সেই হাজতখানার দিকে ছুটে যায় যেখানে সেই লোকটি আত্মহত্যা করেছিল। দেয়াল জুড়ে রক্তের চিহ্ন আঁকা এবং নরকের রাজা কথাটিও সেখানে লেখা ছিল। এরপর জেসিকা একটি দৃশ্য দেখে যেখানে 3 জন লোক অর্থাৎ পাইমন পরিবার নিজেদের সাথে অন্যায় করছে। হঠাৎ মাইকেল পাইমন সেই দৃশ্য থেকে বেরিয়ে আসে এবং জেসিকার দিকে এগিয়ে যায়। জেসিকা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সেখানে সে অফিসার প্রাইসকেও দেখতে পায়, যিনি বন্দুকের মতো করে মুখে আঙুল ঢুকিয়ে আত্মহত্যা করার ভান করছিলেন। আসলে তার মুখ ও নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। জেসিকা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে এমন একটি দরজার কাছে আসে যার হাতলে তার ও তার বাবার একটি ছবি ঝোলানো আছে। এটা দেখে জেসিকা কাঁদতে শুরু করে এবং আবারও পুলিশের কাছে সাহায্যের জন্য আবেদন জানায়। ঠিক তখনই তার বাবা তাকে আবারও ফোন করে সবাইকে মেরে ফেলার উস্কানি দেয়। জেসিকা প্রধান দরজার দিকে ছুটে যায় যেখানে কিছু অচেনা লোক ঘোরাঘুরি করছিল। জেসিকা তার বন্দুক দিয়ে তাদের একে একে হত্যা করে। এভিডেন্স রুমে ঢোকার পর জেসিকা দেখে যে সমস্ত প্রমাণের জিনিসপত্র উধাও হয়ে গেছে। বলে রাখি এই সব কিছু অন্ধকারে ঘটছিল, কারণ ততক্ষণে আলো নিভে গিয়েছিল। জেসিকা সবাইকে হত্যা করার পর সে আরেকজনকে হত্যা করতে যাবে, তখনই পেছন থেকে কেউ জেসিকাকে গুলি করে। আর বন্ধুরা, তিনি আর কেউ নয়, সার্জেন্ট কোহিন। আর এই মুহূর্তে বাস্তবতার মুখোমুখি হয় সে বুঝতে পারে যে সে অচেনা কাল সদস্যদের নয়, বরং হ্যাজমেট স্যুট পরা সেই লোকেদের হত্যা করেছে যারা 4টায় এখানে এসেছিল। এই বাস্তবতা উপলব্ধি করার পর জেসিকা বিধ্বস্ত হয়ে পড়ে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ সে নিজেও আহত অবস্থায় পড়ে আছে। এরপর সার্জেন্ট কোহিন তাকে ওয়াকিটকির মাধ্যমে জেসিকার জন্য চিকিৎসার সাহায্য চান এবং আমরা দেখি যে জেসিকাও সেই একই গান গুনগুন করছে এবং সে পেমন পরিবারের 3 সদস্যের তার সামনে আবির্ভূত হতে দেখে। অবশেষে জেসিকা মারা যায় আর এখানেই চলচ্চিত্রটি শেষ হয়। আর এই ছিল দি লাস্ট শিপ সিনেমার গল্প। গল্পটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।